আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে তোমরা শেয়ার করো। ঠিক আছে? তাহলে আমি হচ্ছে ওয়েব অ্যান্ড এইচটিটিপি এই পোর্শনটা থেকে শুরু করব। আচ্ছা, ওয়েব অ্যান্ড এইচটিটিপি। তো এইটা পড়ার আগে তার বেসিক কেন আসছে, কবে আসছে, কিভাবে, এটা আমি বলেছি, তাও একটু বলি। 90 সালের দিকে আমরা জানি যে এর আগে ইন্টারনেটকে মেনলি সিম্পল কিছু কাজে ব্যবহার করা হতো। এরপরে এটা আসার পরে এটা আসলে এইচটিটিপির পপুলারিটি যেটা সেটা বৃদ্ধি পেয়েছিল মেনলি একটা কারণে। সেটা হচ্ছে এখানে অন ডিমান্ড যে কোনো কিছু পাওয়া যেত। এখন যায় যেমন তবে আমাদের চাহিদা অনুযায়ী আমাদের নির্দিষ্ট সময় আমরা। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না, কিছু বলছো? জি ম্যাম, কথাটা কেটে কেটে আসতেছে ম্যাম। আমি একটু আগে কি আহ, বলছেন এটা শুনতে পাইনি আমরা। এখন বোঝা যাচ্ছে কথা? জি ম্যাম। আচ্ছা, আমি জাস্ট এটাই বললাম যে আসলে এইচটিটিপি বা ওয়েব অ্যাপ্লিকেশন বা ডাব্লিউ এই ব্যাপারটার পপুলারিটি বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে সে 1990-র দিক থেকেই। যে তখন আসলে যে ব্রডকাস্ট সিস্টেম বলতে ছিল টেলিভিশন, রেডিও, জাস্ট এইগুলো। এবং এগুলোতে আমরা জানি যে আসলে যে জিনিসগুলো ব্রডকাস্ট করা হয় এটা আসলে আমাদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময় আমরা সেটা দেখতে পারি না। তো আমাদের হচ্ছে ওই যারা প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, তারা যখন প্রোভাইড করবে আমরা আমরা তখন দেখতে পারবো, এরকম একটা ব্যাপার। তো এক্ষেত্রে এইচডব্লিউ যেটা আছে এর পপুলারিটিটা মেনলি বৃদ্ধি পেয়েছে যে এখানে আসলে অন পাবো এরকম একটা ব্যাপার। নির্দিষ্ট কোনো সময় নাই যে এই সময়ে রিকোয়েস্ট করলে আমরা রেসপন্স মেনলি এই কারণে এটা আসলে পপুলারিটিটা বৃদ্ধি পেয়েছে। আমার সাথে কিছু মেন টার্মিনোলজি আছে বোঝার জন্য, যেমন একটা হচ্ছে অবজেক্ট। আমরা সবাই জানি যে ওয়েবসাইটে বেশ কিছু ওয়েব পেজ থাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে, এবং এই পেজে হতে পারে সেটা এইচটিএমএল ফাইল, তার মধ্যে থাকতে পারে যে কোনো ইমেজ ফাইল অথবা অডিও ফাইল, ভিডিও ফাইল, যে কোনো কিছু থাকতে পারে। তবে এই যে এক একটা আলাদা আলাদা ফাইল আমি বললাম, এগুলোকেই বলা হয় এক একটা অবজেক্ট। সেটা যে কোনো কিছুই হতে পারে। তবে নির্দিষ্ট একটা পেজে বেসিক যে এইচটিএমএল ফাইল থাকে সেইটাকে বলা হয় বেস এইচটিএমএল ফাইল। এবং ম্যাম তার শুনতে পাই না, আরেকবার অন্যান্য যদি যে বলতেন। যেগুলো থাকে সেগুলোকে ম্যাম। আচ্ছা, হ্যাঁ বলো। ম্যাম, অবজেক্টর এটা বুঝি নাই ম্যাম, আরেকবার যদি বলতেন। আচ্ছা, আমি একটু পরে বলতেছি ইন্টারনেটটা ভাই, আপনি। ক্লিয়ার না। আচ্ছা, অবজেক্ট হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজে আমাদের যে ফাইলগুলো থাকে, এইচটিএমএল ফাইল থাকতে পারে অথবা যে ইমেজ ফাইলগুলো থাকে যে কোনো পেজে। যেমন আমি পিএইচটির ওয়েবসাইটটা যখন ওপেন করি তখন হোম পেজ যেটা থাকে সেখানে উপরে হয়তো অ্যানিমেশন থাকতে পারে অথবা যে কোনো ছবি দেয়া থাকে, আমাদের হয়তো পিএইচটির ক্যাম্পাসের কিছু ছবি দেয়া আছে এরকম থাকতে পারে। অথবা সেখানে অন্য কোনো একটা ওয়েবসাইটে হয়তো কারো কোনো ভিডিও লেকচার থাকতে পারে, কোনো অডিও ফাইল থাকতে পারে। এরকম যে ব্যাপার একটা ফাইল থাকে এগুলোই মেইনলি অবজেক্ট, এগুলোকেই অবজেক্ট বলা হয়। এবং ওয়েব পেজটা যে লাইন গুলো লেখা থাকে যেগুলো না, সেটাকে বলা পেজটাই পেজে পেজ
এখানে যে সেটা HTML ফাইল হতে পারে অবজেক্ট, তবে সেটা ম্যাম কি না? আচ্ছা, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, এখন কি শুনতে ম্যাম ইন্টারনেট অনেক প্রবলেম ম্যাম আপনার এখানে। পাচ্ছো তোমরা কথা পাচ্ছে? ম্যাম আপনার এখানে ইন্টারনেট হ্যাঁ, প্রবলেম আসলে করতেছে। হ্যাঁ হতে, আমি অফিসে বসে ক্লাস নিচ্ছি, জানি না কেন প্রবলেম করছে। শোনা যাচ্ছে? ম্যাম শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কথা একটু কেটে কেটে আসতেছে। ওকে, আমি দেখছি আর কি করা যায়। আচ্ছা, আমি আবার আবার বলছি অবজেক্টের ব্যাপারটা। যে অবজেক্ট হচ্ছে নর্মালি আমাদের একটা ওয়েব পেজে যে ব্যাপারগুলো থাকে, যে কোনো ইমেজ, অডিও, ভিডিও, যে জিনিসগুলো থাকে এগুলোকেই অবজেক্ট বলা হয় মেনলি। আর যখন আমরা সার্চ করি, সার্চ করে একটা পেজ আসে, ওইটাকে বলা হয় বেজ HTML ফাইল। এবং ওটার মধ্যে যে আলাদা আলাদা যে অবজেক্ট গুলো থাকে, যে কোনো ইমেজ বা যে কোনো হাইপার লিঙ্ক আলাদা থাকতে পারে, সেগুলোকে বলা হয় রেফারেন্সড অবজেক্ট, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আর এখানে তো ইউআরএল সম্পর্কে আমরা নর্মালি সবাই জানি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটা আমরা অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটা লিখি সেটাই হচ্ছে আমাদের ইউআরএল। ঠিক আছে? আচ্ছা, এটা বেসিক একদম, এটা সবাই জানি। আচ্ছা, এরপরে যেটা আছে যে এইচটিটিপি এর যে কিছু ক্যারেক্টারিস্টিক্স, এইচটিটিপিটা আসলে কি? আমরা এর আগে পড়েছিলাম যে আমাদের আসলে অ্যাপ্লিকেশন লেয়ারে দুই ধরনের অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার বেসড আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার বেসড। তো এই এইচটিটিপি হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট সার্ভার বেসড অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এখানে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আমাদের ব্রাউজার, আমরা যারা হোস্ট, আমরা যারা ক্লায়েন্ট থাকি, মানে আমরা যারা রিকোয়েস্ট করি তারাই হচ্ছে ক্লায়েন্ট। এবং আমাদের কম্পিউটার হোক বা আমাদের মোবাইল হোক, যে ব্রাউজারের মাধ্যমে আমরা সার্চ করতে চাই, অ্যাড্রেস বারে কিছু লিখি, সেই ব্রাউজারটাই হবে আমাদের ক্লায়েন্ট। এইচটিটিপির ক্ষেত্রে ব্রাউজারটা হচ্ছে ক্লায়েন্ট, এবং সার্ভার পিসি যেখানে হচ্ছে ডকুমেন্ট স্টোর করা থাকবে সেটাকে বলা হবে সার্ভার। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট যেটা এখানে দেয়া আছে, যে রিকোয়েস্ট এরকম করে আমার ব্রাউজার থেকে সার্ভারে যাবে। আবার এখানে দুইটার ক্ষেত্রে দেখানো আছে, একটা মোবাইলের ক্ষেত্রে একটা পিসির ক্ষেত্রে, আসলে যে এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে এবং রেসপন্সটা আসছে, এরকম একটা ব্যাপার। এবং এইচটিটিপি এর আরেকটা পোর্ট লেয়ার প্রোটোকলের কথা বলেছিলাম, একটা হচ্ছে টিসিপি, একটা হচ্ছে ইউডিপি। তাহলে এইচটিটিপি হচ্ছে এই দুইটার মধ্যে টিসিপি প্রোটোকলটা ব্যবহার করে। এইচটিটিপি যে কোনো অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকলকে অবশ্যই তার টিসিপি প্রোটোকলের মাধ্যমে একটা কানেকশন এস্টাবলিশ করতে হয়। তারপরে হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলের যে মেসেজ ট্রান্সফার বা কমিউনিকেশন যেটা সেটা হয়। তো প্রথমে অবশ্যই টিসিপির মাধ্যমে একটা কানেকশন এস্টাবলিশ করতে হয়, করে নিতে হয়। এবং এই পোর্টেরও একটা ব্যাপার আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পোর্ট নাম্বার আছে। এটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য পোর্ট নাম্বার বা প্রসেস নাম্বারও বলা হয়ে থাকে এটাকে। তো এটা হচ্ছে এইচটিটিপির জন্য এই পোর্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে 80। এইচটিটিপির পোর্ট নাম্বার বা সকেট নাম্বার যেটাই হোক সেটা হচ্ছে 80। তাহলে অবশ্যই এইচটিটিপি প্রোটোকল একটা টিসিপি মেনটেন করবে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল হিসেবে, এবং সেখানে এইচটিটিপির জন্য পোর্ট নাম্বার ব্যবহার করা হবে 80। আচ্ছা, এবং এখানে অবশ্যই টিসিপি কানেকশন একটা ইউজ করবে 80 পোর্টে। এরপরে এইচটিটিপি মেসেজ ট্রান্সফার ঘটবে
তারপরে হচ্ছে সে কানেকশনটা ক্লোজ করা হবে, যেটা ইউডিপি তে পসিবল না, কারণ ইউডিপি হচ্ছে একটা কানেকশন লেস প্রোটোকল, আর এখানে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল যেটা টিসিপি সেটা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স গেল। থার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইচটিটিপি কে বলা হয় স্টেটলেস প্রোটোকল। তো বর্তমানে রেসপেক্টে আসলে এটাকে স্টেটলেস বলা যায় না। প্রাথমিকভাবে যখন এটা তৈরি হয়েছিল তখন হচ্ছে এইচটিটিপি হচ্ছে স্টেটলেস প্রোটোকল। তো বর্তমানে এটাকে স্টেট ওরিয়েন্টেড করা হয়েছে বিভিন্ন নির্দিষ্ট মাধ্যমে। নির্দিষ্ট কিছু টপিকস আমরা পড়বো পরবর্তীতে, যেমন কুকিজ আছে, এটার মাধ্যমে এটাকে আসলে স্টেট ওরিয়েন্টেড প্রোটোকল বলা যেতে পারে এক ধরনের। তবে মেইন থিম যেটা সেটা হচ্ছে স্টেটলেস। কারণ এইচটিটিপি এর যে হচ্ছে সার্ভার, এটা প্রথমে মেনলি 1.0 যে ভার্সনটা ছিল, সেখানে এইচটিটিপি যে সার্ভারটা ছিল সেখানে কোনো ক্লায়েন্টের কোনো ইনফরমেশন আসলে স্টোর করে রাখা যেত না, এরকম একটা ব্যাপার ছিল। এজন্য এটাকে বলা হতো স্টেটলেস প্রোটোকল। এবং তখন যে ব্যাপারটা ছিল, যে কোনো ট্রানজেকশনের মানে ব্যাপারে যেরকম হতে পারে যে একটা ট্রানজেকশন হয়তো শুরু হয়েছে, এটা ব্যাংক রিলেটেড ট্রানজেকশন হতে পারে, বা যে কোনো কমিউনিকেশন হতে পারে, যে একটা ট্রানজেকশন যখন শুরু হয়েছে ওটা শেষ হয়নি, তার মাঝামাঝি সময় হয়তো কানেকশনটা যে কোনো কারণে লুজ হয়ে গিয়েছে, কানেকশনটা পাওয়া যাচ্ছে না। তখন এইচটিটিপি 1.0 ভার্সনে যেটা হতো, যে পরবর্তীতে ক্লায়েন্টকে ওইটা নতুন করে শুরু করতে হতো। যেহেতু কোনো স্টেট বা কোনো ইনফরমেশন স্টোর করে রাখতো না সার্ভার, এজন্য সার্ভার বুঝতে পারতো না যে আসলে এই ক্লায়েন্টের সঙ্গে এর আগে কোনো ধরনের কমিউনিকেশন হয়েছে কিনা। তো এইটা দূর করার জন্য বর্তমানে হচ্ছে এটাকে আসলে স্টেট ওরিয়েন্টেড করা হয়েছে। তাহলে সেটা কিভাবে কুকিজের মাধ্যমে আমরা এটা পরবর্তীতে করব। তাহলে এখানে আমরা মেনলি তিনটা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম এইচটিটিপি প্রোটোকলের। একটা হচ্ছে এটা ক্লায়েন্ট সার্ভার বেসড এইচটিটিপি প্রোটোকল, অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, এর পোর্ট নাম্বার হচ্ছে 80। এবং এটা কি করে, এটা টিসিপি ব্যবহার করে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল হিসেবে। এবং প্রাথমিকভাবে এটা ছিল একটা স্টেটলেস প্রোটোকল, কিন্তু বর্তমানে কুকিজ এর মাধ্যমে বর্তমান ভার্সন গুলোকে এটাতে আসলে স্টেট ওরিয়েন্টেড প্রোটোকল হিসেবে কাজ করে। আচ্ছা, এখন এই এইচটিটিপি যে দুই ধরনের কানেকশন আছে, একটা হচ্ছে নন পারসিস্টেন্ট এইচটিটিপি আর একটা হচ্ছে পারসিস্টেন্ট এইচটিটিপি। নন পারসিস্টেন্ট হচ্ছে, যেমন আমি যদি বা আমার ক্লায়েন্ট হিসেবে আমার ব্রাউজার যদি কোনো রিকোয়েস্ট পাঠায়, যেমন যে কোনো রিকোয়েস্ট হতে পারে, যেমন আমার পিএইচটিউ ওয়েবসাইটই হতে পারে। যখন আমরা phtu.ac.bd একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, তখন আমাদের ফার্স্ট পেজটা ওপেন হচ্ছে, এবং ফার্স্ট পেজে আমরা জানি ওখানে আমাদের ওয়েবসাইটে পিএইচটিউ রিলেটেড কিছু ইমেজ দেয়া আছে। ঠিক আছে, এখন নন পারসিস্টেন্টে কি হবে, যে আমরা টিসিপি কানেকশনের কথা বলেছি, তো নন পারসিস্টেন্টে হবে যখন আমি যে কোনো একটা অবজেক্টের জন্য সার্চ করব বা ঢুকবো যে কোনো একটা ওয়েব পেজে, তখন ওই পেজে টিসিপি কানেকশন, ওই পেজটা আমার সামনে আসার পরেই আমার হচ্ছে টিসিপি কানেকশনটা ক্লোজ হয়ে যাবে নন পারসিস্টেন্টের ক্ষেত্রে। এবং ওই পেজে যে ইমেজ গুলো আছে, যদি 5টা ইমেজ থাকে, তাহলে 5টার জন্য আমাকে আমার ক্লায়েন্টকে বা আমার ব্রাউজারকে আলাদা আলাদা 5টা টিসিপি কানেকশন ক্রিয়েট করতে হবে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ একটা পেজে আমরা জানি যখন আমরা প্রথম সার্চ করব, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে বেজ এইচটিএমএল ফাইলটা আমাদের সামনে আসবে, এবং সেখানে বাকি যে অবজেক্ট গুলো আছে সেগুলো হাইপারলিংক হিসেবে থাকে। তাহলে হয় কি, নন পারসিস্টেন্টের জন্য যে বাকি যে 5টা ইমেজ আছে সেগুলো যদি আমাদেরকে ভিউ করতে হয়, তাহলে সেখানে ওই 5টা ইমেজের জন্য আলাদা আলাদা 5টা টিসিপি কানেকশন ক্রিয়েট করতে হয় নতুন করে, এবং সেটা ওই অবজেক্টটা যখন রেসপন্স হিসেবে পাঠায় তখন কানেকশনটা ক্লোজ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু পারসিস্টেন্ট এইচটিটিপি যেটা, এই ক্ষেত্রে হচ্ছে এই ব্যাপারটা নাই। এক্ষেত্রে হচ্ছে আমি যখন একটা বেজ এইচটিএমএল সার্চ করছি, অ্যাড্রেস বারে লিখেছি, এবং সেই পেজটা যখন সার্ভার থেকে আসছে তখনই কানেকশনটা ক্লোজ হয়ে যায় না। তখন হচ্ছে পরবর্তীতে যদি আমি একটা ওই পেজেরই একটা অবজেক্টকে ক্লিক করি, হাইপারলিংক ক্লিক করি, তাহলে নতুন করে তাকে একটা টিসিপি কানেকশন ক্রিয়েট করতে হয় না।
তাহলে ওই আগের কানেকশনটাই এস্টাবলিশড থাকে, তাহলে ওই অবজেক্টটা সার্ভার ওই কানেকশনের মাধ্যমে পাঠিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তাহলে নন পারসিস্টেন্টের যে ব্যাপারটা এখানে কি হয়, আমাকে প্রত্যেকবার যেহেতু নতুন করে টিসিপি এর একটা কানেকশন ক্রিয়েট করতে হয়, তাহলে ওভারহেডটা বেশি হয়, অর্থাৎ রেসপন্স টাইমটা বেশি লাগে। যেহেতু আমার 5টা অবজেক্টের জন্য 5বার টিসিপি কানেকশন ক্রিয়েট করতে হচ্ছে, তাহলে সেই 5বারের যে রেসপন্স টাইম সেটা বেশি লাগে, কিন্তু পারসিস্টেন্টের ক্ষেত্রে সেটা লাগে না। তো এই জন্য কি হয়, বর্তমানে অনেক ক্ষেত্রে মানে এটা নন পারসিস্টেন্ট এইচটিটিপির ক্ষেত্রে নর্মালি হচ্ছে বাই ডিফল্ট পারসিস্টেন্টই ব্যবহার করে এইচটিটিপি প্রোটোকল। তবে নন পারসিস্টেন্ট যদি হয় সেক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করতে পারে যে প্যারালালিজম ব্যবহার করতে পারে, যে প্যারালালি হয়তো নন পারসিস্টেন্টের ক্ষেত্রে 5টা অবজেক্টে যদি 5টা কানেকশন দরকার হয়, তাহলে সেটা একটু ইন্টেলিজেন্স খাটিয়ে ব্রাউজার কি করে প্যারালাল ওয়েতে 5টা টিসিপি কানেকশন একবারেই হচ্ছে তৈরি করে রাখে, যে পরবর্তীতে আমি ক্লিক করব তখন একটা টিসিপি কানেকশন আলাদা করে তৈরি হবে, এরকম না করে প্যারালালি 5টা টিসিপি কানেকশন একত্রে তৈরি হয়ে থাকে এবং সেটার মাধ্যমে আদান প্রদানটা ঘটে। যে কারণে আমরা যারা ইউজার, আমাদের রেসপেক্টে হচ্ছে আমরা বুঝতে পারি না যে আসলে সময়টা কিরকম লাগছে, কিন্তু ভিতরে ঠিকই ওই 5টা টিসিপি কানেকশন ক্রিয়েট করা লাগছে, বাট নট সিরিয়ালি, এটা হচ্ছে প্যারালালি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখানে নন পারসিস্টেন্ট এবং পারসিস্টেন্টের একটা উদাহরণ দেয়া আছে, যেমন এখানে একটা ইউআরএল এর কথা বলা আছে, যেমন www.samschool.edu এরপরে সাম ডিপার্টমেন্ট হোম ডট ইন্ডেক্স, এরকম একটা ব্যাপার। তার মানে হচ্ছে এটা হচ্ছে হোস্ট নেম samschool.edu, এটার মাধ্যমে এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে হোম ডট ইন্ডেক্স, এই পেজটা হচ্ছে আমি সার্চ করছি, ঠিক আছে। এবং এখানে বলা আছে যে এই পেজে টেক্সটও আছে এবং 10টা ইমেজ আছে, 10 রেফারেন্সড অবজেক্ট আছে এখানে। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে নন পারসিস্টেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, যেমন এখানে এই যে কানেকশনটা শো করছে, যে প্রথমে আমার যে ক্লায়েন্ট বা ব্রাউজার সে কি করবে, প্রথমে যে টিসিপি কানেকশন একটা তৈরি করবে এই সার্ভারের সঙ্গে, হোস্টের সঙ্গে 80 পোর্টের মাধ্যমে। এরপরে কানেকশনটা এস্টাবলিশড হলো, যেহেতু এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে সার্ভার, কানেকশনটা এস্টাবলিশড হয়ে গেল। ওকে, এরপরে এস্টাবলিশড হওয়ার পরে ক্লায়েন্ট আবার কি করবে, ওর যে রিকোয়েস্টটা দরকার, মানে যে অবজেক্টটা দরকার সেটার জন্য ওর কাছে রিকোয়েস্ট পাঠাবে সার্ভারের কাছে, সার্ভার আবার সেটা ব্যাক করবে, রেসপন্স করবে আবার ক্লায়েন্টের কাছে, এরকম একটা ব্যাপার। এরকম করে ওইটা যখন হয়ে যাবে, যখন রিকোয়েস্টের রেসপেক্টে রেসপন্সটা বা সেই অবজেক্টটা আমার যে নির্দিষ্ট ক্লায়েন্ট আছে ও পেয়ে যাবে, তখন এই কানেকশনটা ক্লোজ হয়ে যাবে, যে এইচটিটিপি সার্ভার ক্লোজেস টিসিপি কানেকশন। তারপর 6 নম্বরে দেওয়া আছে স্টেপস 1 to 5 রিপিটেড ফর ইচ অফ 10 জেপিইজি অবজেক্টস। অর্থাৎ আমি বলেছিলাম এখানে 10টা রেফারেন্সড অবজেক্ট আছে, তাহলে প্রথম অবজেক্টের জন্য 1 থেকে 5 নম্বর স্টেপ আমাদের একবারে করতে হয়েছে, এবং পরবর্তী যে 10টা ইমেজ আছে প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাকে ওই 5টা স্টেপ পুনরায় হচ্ছে ফুলফিল করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটা ব্যাপার, যেমন আরটিটি এই টার্মটা আসছে, আরটিটি হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম, অর্থাৎ যে কোনো একটা প্যাকেট বা যে কোনো একটা রিকোয়েস্ট যখন আমার ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছে এবং ওই রিকোয়েস্টের রেসপেক্টে সার্ভার আবার ক্লায়েন্টকে একটা রেসপন্স দিচ্ছে, এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে এই সময়টুকুই বলা হয় আরটিটি, অর্থাৎ রাউন্ড ট্রিপ টাইম। অর্থাৎ আমার ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছে রিকোয়েস্ট এবং ওই নির্দিষ্ট রিকোয়েস্টের রেসপন্সটা আবার ক্লায়েন্টের কাছে আসছে, এই যে সময়টা, এই রাউন্ড সময়, এটাকে বলা হয় রাউন্ড ট্রিপ টাইম বা সংক্ষেপে শুধুমাত্র আরটিটি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইনিশিয়েট টিসিপি কানেকশন, শুধুমাত্র টিসিপি কানেকশন ইনিশিয়েট করার জন্য প্রথমে হ্যান্ডশেকিং পদ্ধতিতে প্রথমে একটা আরটিটি খরচ হচ্ছে আমাদের। এরপরে হচ্ছে যে ফাইলটা দরকার সেটার জন্য একটা ফাইল রিকোয়েস্ট পাঠাবে এবং সার্ভার সেই রেসপন্স করলো, এটার জন্য দেখা যাচ্ছে আর একটা আরটিটি খরচ হচ্ছে। তাহলে এই আরটিটিটা ধরা হবে যখন সার্ভার
যে ফাইলগুলো পাঠাচ্ছে, প্রথম বাইট যখন পাঠাচ্ছে এবং প্রথম বাইট ঠিক যে সময় ক্লায়েন্টের কাছে এসে পৌঁছাচ্ছে সেই সময়টা পর্যন্ত ধরা হবে আরটিটি। এবং তারপরে এখানে যতটা সময় লাগবে একটা নির্দিষ্ট ফাইল ট্রান্সমিট করার জন্য সেইটাকে বলা হবে হচ্ছে ট্রান্সমিশন টাইম। ঠিক আছে, এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো আছে ট্রান্সমিশন টাইমের ব্যাপারটা। আর আরটিটি হচ্ছে এই ফাইলটা যখন রিসিভ করেছে, যখন রিসিভ করা শুরু করেছে, একদম ক্লায়েন্টের কাছে প্রথম যখন রেসপন্সটা আসছে সেই সময়টাই হচ্ছে আমাদের আরটিটির শেষ সময়। তাহলে এখানে টোটাল আমার হচ্ছে 2টা আরটিটি খরচ হচ্ছে পার অবজেক্টের জন্য, 2টা আরটিটি এবং একটা হচ্ছে ফাইল ট্রান্সমিশন টাইম। প্রত্যেকটা অবজেক্টের জন্যই এটা আমার খরচ হচ্ছে। তাহলে আমার যদি 10টা অবজেক্ট থাকে তাহলে আমার খরচ হবে, প্রত্যেকটা অবজেক্টে যেহেতু 2টা আরটিটি লাগছে তাহলে 10টা অবজেক্টের জন্য আমার খরচ হবে 20 আরটিটি, 20 আরটিটিস, এবং প্রত্যেকটা অবজেক্টের জন্য নির্দিষ্ট যে ট্রান্সমিশন টাইম সেটা। এটা হচ্ছে নন পারসিস্টেন্টের ক্ষেত্রে। আচ্ছা, পারসিস্টেন্টের ক্ষেত্রে যেটা বলা আছে যে পারসিস্টেন্টে যেহেতু আমার কানেকশনটা ক্লোজ করে দিচ্ছে না, প্রথমবারেই ওপেন রাখছে, তাহলে যেখানে 10টা অবজেক্টের জন্য আমার 20 আরটিটি লেগেছিল, এখন সেখানে মাত্র আমি একটা আরটিটি এবং তারপরে 10টা আরটিটি, মোট 11টা আরটিটি দিয়ে এই কাজটা সারতে পারবো, মানে আমার ক্লায়েন্ট সেই কাজটা সারতে পারবে। তাহলে নন পারসিস্টেন্টের জন্য 10টা অবজেক্টে আমার লেগেছে 20 আরটিটি, বাট পারসিস্টেন্টের জন্য আমার লাগছে 11 আরটিটি। ঠিক আছে, তাহলে আমার যে রেসপন্স টাইমটা আসলে অর্ধেক হয়ে যাচ্ছে আরটিটি রেসপেক্টে। আচ্ছা, এখন এই যে বললাম যে মেসেজ আদান প্রদান করে এইচটিটিপির ক্লায়েন্ট এবং সার্ভার, এদের মধ্যে মেসেজ আদান প্রদান হয় এবং এই মেসেজ গুলোকে আসলে বিভিন্ন নাম দেয়া আছে, আমরা অন্যান্য প্রোটোকলেও দেখেছি। তো এটার ক্ষেত্রে ক্লায়েন্ট থেকে সার্ভারে যে মেসেজটা যায় সেটাকে বলা হয় রিকোয়েস্ট মেসেজ, আর সার্ভার থেকে ক্লায়েন্টে যেটা আসে সেটাকে বলা হয় রেসপন্স মেসেজ। তাহলে এই যে এইচটিটিপির যে রিকোয়েস্ট মেসেজ যেটা, এটার ফরম্যাট হচ্ছে আস্কি ফরম্যাট, হিউম্যান রিডেবল ফরম্যাটে এটা থাকে, আস্কি ফরম্যাটে, এবং নির্দিষ্ট কিছু নাম আছে যেগুলো হচ্ছে ফিক্সড, যে এই অনুযায়ী এগুলোকে ব্যবহার করতে হবে। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ইন্টিজার, ফ্লোট এগুলো ব্যবহার করি। নির্দিষ্ট কিছু টার্ম থাকে, যেমন ইন্টিজারকে আমি ক্যাপিটাল লেটার লিখতে পারবো না এবং পুরো ইন্টিজার লিখতে পারবো না, আমি হয়তো INT এটা দিয়ে ইন্টিজার বুঝাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এখানে এরকম কিছু কোড, আলাদা আলাদা নির্দিষ্ট কোড থাকে রিকোয়েস্ট মেসেজের সঙ্গে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে রিকোয়েস্ট মেসেজের। একটা রিকোয়েস্ট মেসেজে মেইনলি হচ্ছে 2টা জিনিস থাকে। একটা হচ্ছে রিকোয়েস্ট লাইন, যেটা ফার্স্ট লাইন, এটা হচ্ছে রিকোয়েস্ট লাইন বলা হয়, পরবর্তী লাইনগুলোকে বলা হয় হেডার লাইন। তো এখানে যে রিকোয়েস্ট লাইনটা দেয়া আছে, রিকোয়েস্ট লাইনে থাকতে পারে, প্রথমে থাকে হচ্ছে একটা মেথড, হতে পারে গেট মেথড, পোস্ট, হেড অথবা পুট, এরকম যে কোনো মেথড থাকতে পারে, অথবা ডিলিট মেথড থাকতে পারে। এবং তারপরে হচ্ছে যে পাথ নেম, আমি যে অবজেক্টটা চাচ্ছি সেই অবজেক্টের পাথ নেমটা থাকে। এরপরে থাকে হচ্ছে এইচটিটিপির ভার্সন, যে ভার্সনটা আমি সাপোর্ট করছি সেটা থাকে। এরপরে এখানে r/n দিয়ে বোঝানো হয়েছে ক্যারেজ রিটার্ন, অর্থাৎ এটা থাকলে বোঝা যাবে যে এটার পরের লাইনের ফার্স্ট ক্যারেক্টারের পজিশনে চলে যাবে, এটা বোঝাচ্ছে। প্রত্যেকটা লাইনের শেষে ক্যারেজ রিটার্ন আছে, ক্যারেজ রিটার্ন /r/n। আচ্ছা, তাহলে এই হেডার লাইনের জন্য আবার কিছু হেডার নেম আছে, যেমন হোস্ট, ইউজার এজেন্ট, অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ, অ্যাকসেপ্ট এনকোডিং, কানেকশন, এরকম আছে। তাহলে এখানে এই যে হোস্ট, ইউজার এজেন্ট, এগুলো হচ্ছে হেডার লাইনের হেডার নেম। তাহলে এরকম বিভিন্ন থাকতে পারে, আরো এক্সট্রাও কিছু থাকতে পারে, আবার এগুলো নাও থাকতে পারে সবগুলো। আচ্ছা, সেক্ষেত্রে হোস্ট হচ্ছে যে অ্যাড্রেসটা আমি সার্চ করছি সেটা। তাহলে প্রথমে রিকোয়েস্ট লাইন যেটা আছে সেখানে থাকে পাথ নেম, আর হেডার লাইনে থাকে হচ্ছে আমার হোস্ট নেম। এখানে index.html, বাট এখানে হচ্ছে পুরো আমার অ্যাড্রেসটাই দেয়া আছে, ইউআরএলটাই আছে, এবং পার লাইনের শেষে /r/n আছে।
এরপর ইউজার এজেন্ট, অর্থাৎ আমি কোন ব্রাউজার কোন ভার্সন ব্যবহার করছি সেটা থাকতে পারে, এরকম প্রত্যেকটাই এরকম ব্যাপার থাকে। আর শেষে যে কানেকশনের ব্যাপারটা আছে, এখানে যেমন এটা ওপেন থাকতে পারে অথবা ক্লোজ থাকতে পারে। তো এখানে কিপ অ্যালাইভ মানে হচ্ছে কানেকশনটা ওপেন রাখা, অর্থাৎ পারসিস্টেন্ট কানেকশন। আর যদি এটা নন পারসিস্টেন্ট হতো তাহলে এখানে ক্লোজ কথাটা আসতো। এবং এখানে একটা স্ল্যাশ আর স্ল্যাশ এন আছে, অর্থাৎ ক্যারেজ রিটার্ন। এবং আমার এখানে হেডার লাইনটা যে শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য এখানে এক্সট্রা আর একটা ক্যারেজ রিটার্ন ব্যবহার করা হয়। যখনই কোনো লাইনের প্রথমে একটা ক্যারেজ রিটার্ন পাওয়া যায় তখন মেসেজটা দিয়ে বোঝানো হয় যে এখানে মেসেজটা শেষ হয়েছে। এটা হচ্ছে সার্ভার বুঝতে পারে, এরকম একটা ব্যাপার। তাহলে এটা হচ্ছে জেনারেল ফরম্যাট কিসের, এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজের। আর এটা হচ্ছে জাস্ট ওখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে, এখানে সেটা জেনারেল ফরম্যাটে দেয়া আছে। যেমন প্রথমে বলেছিলাম মেথড, অর্থাৎ গেট, পোস্ট, হেড, ডিলিট, এই যে মেথড গুলো আছে, তারপরে স্পেস, ইউআরএল, স্পেস, এইচটিটিপির ভার্সন, ক্যারেজ রিটার্ন, লাইন ফিড, নেক্সট লাইনে যাওয়ার জন্য অর্থাৎ স্ল্যাশ আর স্ল্যাশ এন। আবার এখানে হেডার ফিল্ডের নেম এরকম যতগুলো থাকতে পারে সেটা থাকবে। আর এখানে এনটিটি বডি একটা টার্ম আসছে, এটা হচ্ছে সব মেথডের জন্য আসলে কাজে লাগে না, এনটিটি বডি সম্পর্কে আমি পরে বলছি। যেমন রেসপন্স, যদি আমার এই রিকোয়েস্টের সঙ্গে কোনো এক্সট্রা ডিসক্রিপশন পাঠাতে চাই তখন হচ্ছে আমার এনটিটি বডিটা কাজে লাগে। আবার রেসপন্স যখন করবে সার্ভার, তখন রেসপন্স মেসেজে হচ্ছে আমি যে অবজেক্টটা চাচ্ছি সেটা হচ্ছে এনটিটি বডির মাধ্যমে পাঠানো হয়। আমরা নেক্সটে সেটা দেখবো। আচ্ছা, এটা তাহলে রিকোয়েস্ট মেসেজের ক্ষেত্রে আমরা বলেছিলাম কয়েকটা মেথডের কথা। গেট মেথডটা বললাম, যে গেট মেথডের মাধ্যমে আমি আসলে কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছি বাট এনটিটি বডিতে কিছু পাঠাচ্ছি না। এনটিটি বডি একটা অপশন আমি দেখিয়েছি জেনারেল ফরম্যাটে, এখানে আছে এনটিটি বডি। তো এনটিটি বডি হচ্ছে গেট মেথডের জন্য ফাঁকা যাচ্ছে, আমি শুধু ক্লিক করছি। তার পোস্ট মেথড হতে পারে এরকম একটা ব্যাপার, যেমন আমি হয়তো একটা টেক্সট বক্স আছে, সার্চ বক্স, যেখানে হয়তো আমি কিছু লিখে সার্চ করছি, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে আমার এই এনটিটি বডির মধ্যে যাবে। যেমন আমি হয়তো সিএসসি লিখে সার্চ করলাম আমাদের ওয়েবসাইটে, তো সেক্ষেত্রে উপরে হচ্ছে এখানে মেথডের জায়গায় ব্যবহার করা হবে পোস্ট মেথড, এবং এখানে হবে পোস্ট মেথড এবং এনটিটি বডিতে হচ্ছে যাবে সিএসসি, এই ব্যাপারটা। আচ্ছা, এখন এই পোস্ট মেথডের কাজটা আসলে গেট মেথড দিয়েও করা হয় বর্তমানে, যাতে এক্সট্রা একটা মেথড ব্যবহার না করে একটা মেথড দিয়ে কিভাবে করা যায় সেটা হচ্ছে, যখন এই কাজটাই গেট মেথড দিয়ে করা হবে তখন জাস্ট ইউআরএল এ, তোমরা হয়তো খেয়াল করবা অনেক সময় অ্যাড্রেস বারে যখন গুগলেও সার্চ করো তখন হচ্ছে একটা কোশ্চেন মার্ক আসে, যে কোশ্চেন মার্কের পরে যে টার্মটা দিয়ে সার্চ করা হয় সেই অপশনটা থাকে। তাহলে তখন হচ্ছে গেট মেথড ব্যবহার করে সে কাজটা করা হয়। আর যদি পোস্ট মেথড ব্যবহার করে তখন হচ্ছে এনটিটি বডিতে হচ্ছে সেই টার্মটা যায়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরপরে আছে হেড মেথড। হেড মেথড হচ্ছে যখন মানে গেটের মতোই এটা, কিন্তু এখানে হচ্ছে আমরা সার্ভারে কি করি, একটা রিকোয়েস্ট পাঠাই এবং সার্ভার হচ্ছে সেই রিকোয়েস্ট অনুযায়ী হয়তো অবজেক্ট দেয়, এটা বলেছি। তো হেডের ব্যাপারটা হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠাবো, সাবজেক্ট সার্ভার হচ্ছে কোনো যে সাবজেক্টের ব্যাপারে আমরা হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটার ব্যাপারে অবজেক্ট পাঠাবে না, এরকম যদি হয় তখন হচ্ছে হেড মেথড ব্যবহার করা হয়। এটা জাস্ট গেটের মতোই কাজ করে, বাট গেটের রেসপন্সে সার্ভার হচ্ছে অবজেক্টকে পাঠিয়ে দেয়, কিন্তু হেডের রেসপন্সে সার্ভার কোনো অবজেক্ট পাঠাবে না, বাট অবজেক্ট রিলেটেড কিছু ইনফরমেশন এনটিটি বডির মধ্যে পাঠিয়ে দিবে। এরপরে আছে পুট মেথড। পুট মেথড যেটা, এটার কাজ হচ্ছে যদি আমরা সার্ভারে কোনো কিছু পুট করতে চাই মানে আপলোড করতে চাই, সেক্ষেত্রে পুট মেথডটা কাজ করবে। এছাড়া ডিলিট মেথড আছে, ডিলিট মেথডটা হচ্ছে ডিলিট করার জন্য, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? সবাই কি বুঝতে পেরেছো? জি তোমরা ম্যাম। কি আছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা রিকোয়েস্ট মেসেজটা পড়লাম, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স মেসেজ।
যে একটা সার্ভার রিকোয়েস্ট মেসেজ পাওয়ার পরে ও কিভাবে রেসপন্ড করবে সেটা। তাহলে এখানে এরও একটা জেনারেল ফরম্যাট আছে এবং এখানে এক্সাম্পল দিয়ে সেটা বলা আছে। যেমন প্রথমে যেটা লাইনটাকে বলেছিলাম রিকোয়েস্ট লাইন, পরের গুলোকে হেডার লাইন। এখানে পরের লাইনগুলোকে ঠিকই হেডার লাইন বলা হবে, বাট প্রথম লাইনটাকে বলা হয় স্ট্যাটাস লাইন। তাহলে এখানে হচ্ছে এইচটিটিপি ভার্সনটা থাকে, আর একটা কোড থাকে এবং কোডের ডিসক্রিপশন থাকে। এই কোড বিভিন্ন ধরনের আছে, আমরা নেক্সট দেখব। আর হেডার ফাইলে জাস্ট এই যেমন ডেট, যে কখন হচ্ছে রেসপন্সটা পাঠাচ্ছে, সার্ভারের নামটা কি, কোন সার্ভার ব্যবহার করছে, ভার্সন কি, এরকম অনেক কিছু এখানে থাকে। এবং এখানেও এই যে ক্যারেজ রিটার্ন এবং লাইন ফিড, যে এটা যদি ব্যবহার করা হয় ডাবল, তখন হয়তো বোঝা যাবে যে এটা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এই কোড গুলো হচ্ছে নির্দিষ্ট। যেমন 200, এটা দিয়ে মনে হয় যে ওকে, যে রিকোয়েস্ট ওকে আছে, যে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেই অনুযায়ী সার্ভার ডকুমেন্ট আছে এবং রিকোয়েস্টটা সঠিক। আবার হয়তো আমরা 404 এরকম একটা মেসেজ প্রায় আমরা পাই যে পেজ নট ফাউন্ড 404। তাহলে এটা হচ্ছে এরকম একটা মেসেজ যে 404 মানে হচ্ছে যেটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেটা সার্ভারে নাই, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আর এখানে শেষে যেটা আছে ডেটা ডেটা ডেটা, এটা হচ্ছে যেহেতু সার্ভার কোনো কিছু রেসপন্ড করে, যে অবজেক্টটা পাঠাবে সেটা হচ্ছে এখানে পাঠাবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এই যে কোডের কথা বলেছিলাম, এগুলোকে বলা হয় স্ট্যাটাস কোড। এগুলো থাকে স্ট্যাটাস লাইনে এবং নাম হচ্ছে স্ট্যাটাস কোড। এগুলো হচ্ছে দেখে নিও কোডগুলো, যেমন কোনটার মানে কি সেটা দেখে নিও। ওকে, আচ্ছা, আমরা এইচটিটিপি রেসপন্স মেসেজ দেখলাম, রিকোয়েস্ট মেসেজ দেখলাম। এরপরে যেটা প্রোটোকল, এটার ক্যারেক্টার ছিল স্টেটলেস, কিন্তু বর্তমানে এটাকে আসলে স্টেট ওরিয়েন্টেড করা হয়েছে কুকিজের মাধ্যমে। আচ্ছা, কুকিজ কুকিজ টার্মটা আমরা জানি, যেহেতু পড়িয়েছি, তোমাদের মাথায় থাকার কথা। তো মেইনলি এটা হচ্ছে চারটা কম্পোনেন্ট। চারটা কম্পোনেন্ট হচ্ছে আমরা যখন নতুন করে প্রথমবারের মতো কোনো ওয়েবসাইট ভিজিট করি, তখন ওই ওয়েবসাইট থেকে হচ্ছে একটা রেসপন্স মেসেজ পাঠায় এবং সেই রেসপন্স মেসেজে হচ্ছে একটা কুকি হেডার পাঠিয়ে দেয়। তাহলে এটা একটা কম্পোনেন্ট। এটা কি রেসপন্স মেসেজের কুকি হেডার। সেকেন্ড যে কম্পোনেন্ট, এটা হচ্ছে যখন পরবর্তীবারে আবার রিকোয়েস্ট পাঠানো হয় ক্লায়েন্ট থেকে সার্ভারে, নির্দিষ্ট সার্ভারটাতে, তখন আরেকটা কুকি হেডার যাচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারে। এটা হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টে রেসপন্স মেসেজের জন্য, এটা হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারে রিকোয়েস্ট মেসেজের জন্য কুকি হেডার। থার্ড হচ্ছে যে যে কুকি মেসেজটা রেসপন্স মেসেজে পাঠানো হয়েছে সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে, সেটা আবার একটা কুকি ফাইলে স্টোর হয়ে থাকে নির্দিষ্ট ক্লায়েন্টে, অর্থাৎ ব্রাউজারে একটা কুকি ফাইল থাকে, সেখানে কুকি হেডারটা স্টোর হয়ে থাকে। এটা একটা কম্পোনেন্ট। আর একটা হচ্ছে 4 নম্বর যেটা, যে ব্যাক এন্ড ডেটাবেজ এট ওয়েবসাইট, অর্থাৎ ওয়েব সার্ভারে হচ্ছে নির্দিষ্ট একটা ডেটাবেজ আছে, সেই ডেটাবেজের একটা রোয়ে হচ্ছে এই নির্দিষ্ট ব্রাউজারের যে ব্যাপারটা এটা স্টোর করা থাকে। তাহলে এই চারটা কম্পোনেন্ট হচ্ছে কুকিজের জন্য। আচ্ছা, এখানে এক্সাম্পলের কথা বলা আছে। যেমন যে কোনো একজন ক্লায়েন্ট, উনি হয়তো সবসময় ইবে সাইট ব্যবহার করেন, ইবে, এবং ইবের জন্য ওর একটা নাম্বার আছে, ইউনিক নাম্বার। এখন প্রথমবারের মতো ও হয়তো নির্দিষ্ট একটা সার্ভার ব্যবহার করবে, যেটা হচ্ছে অ্যামাজন সার্ভার। প্রথমবারে ও যখন অ্যামাজন সার্ভার ভিজিট করছে, তাহলে অ্যামাজন সার্ভারটা কি করবে, ও দেখবে যে আসলে এই ক্লায়েন্ট এর আগে কখনো আমার সার্ভারে আসেনি, ভিজিট করেনি, তখন ও একটা ইউনিক আইডি তৈরি করবে নির্দিষ্ট এই ক্লায়েন্টের জন্যই। এবং সেটা কি করবে, সেই আইডিটাকে প্রাইমারি কি ধরে ওরা একটা হচ্ছে স্টোর করে রাখবে এই নির্দিষ্ট আইডি দিয়ে। ঠিক আছে, এটা প্রাইমারি কি থাকবে এবং ইউনিক আইডি হতে হবে এটা। এবং এখানে তাহলে কি স্টোর করে রাখবে, যে ক্লায়েন্ট এসেছে তার আইপি অ্যাড্রেস থাকতে পারে, সে কি কি সার্চ করেছে সেটা
কোনটার পরে কোনটা সার্চ করেছে, নির্দিষ্ট কোন সময়ে কোন তারিখে সার্চ করেছে, সেই ইনফরমেশন গুলো এখানে স্টোর হয়ে থাকবে, ঠিক আছে। এবং যেহেতু একটা ইউনিক আইডি তৈরি করেছে, তাহলে এর মানে কি, যে পরবর্তী সময়ে ওই নির্দিষ্ট ক্লায়েন্ট যখন ওকে আবার ভিজিট করবে তখন এই নাম্বারটার মাধ্যমে ওকে চিনতে পারবে। তো এজন্য এই আইডিটা অবশ্যই ক্লায়েন্টের কাছে পাঠানো দরকার। তো সেটা এর পরের রেসপন্স মেসেজ যেটা পাঠাবে, আমরা যেটা বলেছিলাম কম্পোনেন্টের মধ্যে ফার্স্ট কম্পোনেন্ট ছিল রেসপন্স মেসেজে একটা কুকি হেডার, এবং কুকি হেডার হচ্ছে রেসপন্স মেসেজের যে আমাদের হেডার লাইনগুলোর কথা বলেছি, বিভিন্ন ধরনের হেডার লাইন ছিল। তাহলে এখানে সেট কুকি নামে একটা হেডার লাইন তৈরি হয়ে যাবে রেসপন্স মেসেজে, এবং সেখানে এই ইউনিক নাম্বারটা থাকবে। এবং এখানে সেই ইবের নিচে অ্যামাজনের জন্য সেই কুকি ফাইল যেটা আছে ক্লায়েন্টের কাছে, সেখানে নির্দিষ্ট নাম্বারটা স্টোরড হয়ে থাকবে, এরকম একটা ব্যাপার। ওকে, এরপরে থার্ড যে ব্যাপারটা, অর্থাৎ সেকেন্ড কম্পোনেন্ট যেটা ছিল, সেটা হচ্ছে এই কুকিটা আবার রিকোয়েস্ট মেসেজের মাধ্যমেও সার্ভারের কাছে যাবে এর পরের অবজেক্ট রিকোয়েস্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই কুকি হিসেবে যাবে হেডার ফাইলে, হেডার নেমে। তাহলে রিকোয়েস্ট মেসেজের হেডার নেমটা হচ্ছে কুকি, আর রেসপন্স মেসেজের হেডার নেমটা হবে সেট কুকি। আচ্ছা, এভাবে ইউজুয়াল এসটিটিপি রেসপন্স মেসেজ যেরকম হয় এটা হবে। এরপরে এটা গেল প্রথম ভিজিট। এরপরে 1 উইক লেটার একই ক্লায়েন্ট যদি 1 সপ্তাহ পরে আবার ওই নির্দিষ্ট সার্ভারকে ভিজিট করে, তখন কি হবে, তখন এই যে নাম্বারটা যেটা আছে কুকি 1678, এটা দেখে সার্ভার বুঝতে পারবে যে আসলে এই ক্লায়েন্ট পুরাতন ক্লায়েন্ট, এ আগে হচ্ছে এখানে ভিজিট করেছিল, তখন হয়তো ও নির্দিষ্ট কিছু ডিসিশন নিতে পারবে যে ও কি কি ভিজিট করেছিল, সেই অনুযায়ী আমি ওকে কিছু মানে কিছু যা কিনতে আসতে পারে অ্যামাজনে, যে কোনো ডকুমেন্ট হোক, যে কোনো প্রোডাক্ট হোক, সেটা হচ্ছে ওকে আমি ডিসপ্লে করব যে আপনি এটা কিনতে পারেন, এখানে যেতে পারেন। তাহলে সবকিছু করবে হচ্ছে ওই ডেটাবেজে যে ভ্যালুগুলো স্টোর করে রাখা হয়েছিল সেটার রেসপেক্টে। তাহলে এটা একটা উপকারিতা হচ্ছে যে নতুন করে যেহেতু চিনতে পারছে, চেনার দরকার হচ্ছে না, ওই অনুযায়ী কাস্টমারকে হ্যান্ডেল করতে পারছে, এটা একটা হতে পারে। আবার অনলাইনে যেরকম আমরা কেনাকাটা করি, সেক্ষেত্রে ট্রানজেকশনটা আমরা যে এক একটা হয়তো এরকম হতে পারে যে আমি হয়তো একটা আইটেম সিলেক্ট করলাম, কার্টে রাখলাম, পরবর্তীতে অন্য একটা পেজে গিয়ে অন্য একটা জিনিস সিলেক্ট করে আমি কার্টে রাখলাম। তাহলে এটা শুধুমাত্র কুকির মাধ্যমেই সম্ভব, যে কার্টে আগে একটা রেখেছি, এটা বর্তমানে একটা রেখেছি, এই দুইটা অ্যাড হয়ে গিয়েছে, এটা শুধুমাত্র কুকির কারণে সম্ভব। কুকিজ যদি না থাকতো তাহলে কি এটা স্টেটলেস প্রোটোকল হিসেবে কাজ করতো, এবং তখন আমি একটা ক্লিক করেছি, ওইটার সম্পর্কে হয়তো ডকুমেন্ট আমি এখন পেয়েছি। নেক্সট যদি আমি অন্য একটা লিঙ্কে ক্লিক করে অন্য একটা পেজে যাই, তখন যদি আবার ব্যাকে আসি, তখন আসলে ওই ইনফরমেশনটা আর স্টোর করে থাকবে না। তাহলে এটা হচ্ছে একটা হ্যাজার্ডাস সিচুয়েশন হয়ে যায়। সে কারণে কুকিজ এর মাধ্যমে স্টেটটা ধরে রাখতে পারে সার্ভার, এবং সে কারণে হচ্ছে যে কোনো কিছু অনলাইন কেনাকাটা বা এরকম যে কোনো কিছু হতে পারে, বা অথরাইজড যারা ক্লায়েন্ট থাকবে শুধুমাত্র তাদেরকেই অ্যাক্সেস দেবে একটা সার্ভার, সেরকম ব্যাপার হতে পারে। তো এই কাজে হচ্ছে কুকিজটা হেল্প করে, ঠিক আছে। তাহলে এখানে যেমন এটা বলা আছে যে আসলে কুকিজ কিসে কিসে ব্যবহার করা যেতে পারে, যেমন অথরাইজেশন, শপিং কার্ট, যে ব্যাপারগুলো আমি বললাম মেনলি, এই কাজে আসলে কুকিটা ব্যবহার করা যেতে পারে। তবে এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন যেহেতু আমার পার্সোনাল কিছু ইনফরমেশন স্টোর করে রাখছে, তো সেক্ষেত্রে এটা কি করতে পারে, সার্ভার যে অথরিটি, তার হচ্ছে একটা থার্ড পার্টি কারো কাছে এটা বিক্রি করে দিতে পারে। কিছু বলবা? হ্যাঁ, আসো, এখানে একটা বলছেন, আচ্ছা রেখে যাও, এখানে রাখ। কোন সেমিস্টার তোমার? আচ্ছা, ঠিক আছে, রেখে যাও, ঠিক আছে, ভালো করে। দরজাটা একটু চাপিয়ে দিও। আচ্ছা, তাহলে এটা তো বুঝতে পারছো। তবে কুকিজের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, যে প্রবলেমটা হচ্ছে যেটা বললাম যে সার্ভার হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো থার্ড পার্টিকে বিক্রি করে দিতে পারে, এবং এটা অহরহ
আসলে ঘটে, বিভিন্ন সময় নেই হয়তো তোমার ইনফরমেশন দিয়েছো, বাট কয়দিন পরে দেখলা যে ওই রিলেটেড অন্যান্য ওয়েবসাইট থেকে তোমার আসলে কিছু ইমেইল আসছে। তার মানে কি তারা অবশ্যই আমার ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে পেরেছে। যে আমি হয়তো কোনো নির্দিষ্ট সায়েন্টিফিক জার্নাল সার্চ করলাম, সেখানে হয়তো আমি আমি রেজিস্ট্রেশন করলাম, তাহলে ওদের কাছ থেকে ওরা যদি সেই ইনফরমেশনটা থার্ড পার্টিকে পাস না করে, তাহলে অবশ্যই অন্য কোনো জার্নাল অথরিটির কাছ থেকে আমি আসলে ইমেল পাবো না, এরকম একটা ব্যাপার। যে আমি হয়তো ফিজিক্স রিলেটেড কোনো জার্নাল সার্চ করেছি বা রেজিস্টার্ড হয়েছি, বাট আমাকে হচ্ছে মেইলও দেওয়া হয়েছে ফিজিক্স রিলেটেড অন্য জার্নাল থেকে। আমাকে কিন্তু আসলে এরকম না যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে আমাকে মেইল পাঠানো হয়েছে, ঠিক আছে, এরকম না। তার মানে কি এখানে অবশ্যই থার্ড পার্টির কাছে আমার ইনফরমেশনটা পাস করা হয়েছে, বিক্রি করা হয়েছে, সেজন্য হচ্ছে আমি থার্ড পার্টি হচ্ছে আমাকে ক্লায়েন্ট হিসেবে কাউন্ট করে আমাকে হচ্ছে ইনফরমেশন শো করছে, মার্কেটিং করছে, এরকম একটা ব্যাপার ঘটে। তো এটা হচ্ছে কুকিজের ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, তবে প্রাইভেসিটা মেনটেন করা যায় না ভালো করে কুকিজের মাধ্যমে, তবে এটা সম্পূর্ণটাই হচ্ছে সার্ভারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে যেটা ছিল ওয়েব ক্যাশিং এর যে ব্যাপারটা ছিল, এটা ছিল যে আমরা বলেছিলাম যে সার্ভার এবং ক্লায়েন্টের যে ব্যাপারটা, যে ক্লায়েন্ট হয়তো একটা জিনিস সার্চ করেছে এবং সে অবজেক্টটা হয়তো বা যে সার্ভার থেকে আসবে সার্ভারটা হয়তো আছে গিয়ে যে থাকতে পারে আমেরিকা, তাহলে এখানে বিভিন্ন রাউটার রাউটার ভায়া হয়ে আমার কাছে আসতে আসলে অনেক ডিলে হয়। তো এই ডিলেটা আসলে দূর করার জন্য মেইনলি ওয়েব ক্যাশিং বা ক্যাশ সার্ভার বা প্রক্সি সার্ভার যেটা, এটা ব্যবহার করা হয়। তো এখানে কি হয় যে অরিজিন সার্ভার অর্থাৎ মেইন যে সার্ভার, সেটাকে প্রত্যেকবার অ্যাক্সেস না করে মধ্যবর্তী একটা সার্ভারের মাধ্যমে আমরা যাতে ডকুমেন্টটা পেতে পারি সেই ব্যবস্থা করতে হয়। আসো, রেখে যাও। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে ওয়েব ক্যাশিংটা কি হচ্ছে, আমাদের যেটা দরকার হয় যে আমাদের যেরকম ক্যাশ মেমরি থাকে আমাদের কম্পিউটারে, সেখানে কি হয় আমাদের সেকেন্ডারি মেমরি থেকে যে কোনো ডকুমেন্ট যদি ব্যবহার করতে হয় তাহলে হচ্ছে সেটা রমে মানে রমে এনে কাজ করে নর্মালি। কিন্তু ক্যাশ মেমরি কি করে, এর কাছে এনে রাখে। এখন আমরা একটা ডকুমেন্ট নিয়ে কাজ করি, তাহলে সরাসরি সেকেন্ডারি থেকে রমে না এনে ক্যাশ মেমরি থেকে রমে এনে সেই কাজটা করে কম্পিউটার বা প্রসেসর হচ্ছে সেই কাজটা করে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হয় কি যে ডিলেটা কম হয়, কারণ সেকেন্ডারি মেমরি থেকে যদি রমে নিয়ে আসতে হয় তখন যে রেসপন্স টাইমটা থাকে তার থেকে ক্যাশ মেমোরি থেকে যদি নিয়ে আসে রেসপন্স টাইমটা হচ্ছে কম হয়, কারণ এটা রমের যে নির্দিষ্ট নেটওয়ার্ক সেটার মধ্যেই থাকে ক্যাশ মেমোরিটা। জাস্ট এখানেও একই রকম একটা ব্যাপার। আমি হচ্ছে যেহেতু এটা সম্পর্কে ডিটেইলস ক্লাসে পড়িয়েছি, আমি জাস্ট একটা ওভারভিউ দিব এখানে। আচ্ছা, যেমন এখানে প্রথমে যে রিকোয়েস্টের কথা দেখানো আছে, এখানে বলা আছে যে যে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠিয়েছে এবং সেটা যাচ্ছে ওয়েব ক্যাশ ভায়া হয়ে, একদম প্রথম যে রিকোয়েস্টটা সেটা যাচ্ছে সার্ভারে। তাহলে সার্ভার থেকে আবার সেই রিকোয়েস্ট থেকে রেসপন্সটা ক্লায়েন্টের কাছে এসেছে এবং অবশ্যই সেটা ক্যাশটা ভায়া হয়ে এসেছে, সেটাকে পাঠানোর পাশাপাশি নিজের কাছেও স্টোর করে রেখেছে। তখন কি হয়, ওর কাছে যদি স্টোর করা থাকে তাহলে নেক্সট যদি কোনো ক্লায়েন্ট, একই নেটওয়ার্কের কোনো ক্লায়েন্ট ওই একই রিকোয়েস্ট পাঠায়, তাহলে সেটাকে তার হচ্ছে অরিজিন সার্ভারের কাছে না গিয়ে সে হচ্ছে সরাসরি এই ক্যাশ সার্ভার থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারে। এরকম একটা কনসেপ্ট এখানে। এবং এখানে ক্যাশ যেটা থাকে অর্থাৎ প্রক্সি সার্ভার যেটা থাকে, সেটা হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার দুইটা হিসেবে কাজ করবে। ক্লায়েন্ট হিসেবে কাজ করবে কখন, যখন ওর কাছে নাই, তখন হচ্ছে ও ক্লায়েন্ট হিসেবে কাজ করবে, ক্লায়েন্ট এবং রিকোয়েস্ট পাঠাবে নির্দিষ্ট অরিজিন সার্ভারে, অরিজিনাল যে সার্ভারটা আছে তার কাছে হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে ওই ডকুমেন্টটা এনে ওর কাছে রাখবে রাখবে
তাহলে এই যে ব্যাপারটা যখন করবে এবং কি করবে, ডকুমেন্টটা নিজের কাছে রেখে ও আবার যে রিকোয়েস্টিং যে ক্লায়েন্ট আছে তার কাছে পাঠিয়ে দেবে। এই ক্ষেত্রে ও হচ্ছে সার্ভার হিসেবে কাজ করবে। তাহলে একটা প্রক্সি সার্ভার নাম হলেও এটা শুধুমাত্র সার্ভার হিসেবে না, এটা ক্লায়েন্ট হিসেবেও কাজ করবে, সার্ভার হিসেবেও কাজ করবে। এবং এটা যেটা বললাম যে আসলে ওয়েব ক্যাশিংটা কেন ব্যবহার করব, আমরা বললাম যে আসলে রেসপন্স টাইমটা কমিয়ে দিচ্ছে, প্লাস এটা হচ্ছে যে লিঙ্কে যে ট্রাফিকটা থাকে, অর্থাৎ আমি যদি নির্দিষ্ট একটা লিঙ্কে না গিয়ে আমি অন্য লিঙ্ক থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারি, তাহলে হবে কি ওই নির্দিষ্ট লিঙ্কের যে ট্রাফিক লোডটা ছিল সেটা হচ্ছে কমে যাবে। তাহলে সে লোডটা কমে গেলে আসলে টোটাল যে ইন্টারনেটের পারফরমেন্সই হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে শুধুমাত্র প্রক্সি সার্ভারের মাধ্যমেই দেখা যে টোটাল ইন্টারনেটের যে জাস্ট একটা উদাহরণ আছে, এটা আমি তোমাদের ক্লাসে অঙ্কের মতো করে পড়িয়েছি, তোমরা করেছো, যে এখানে দেখিয়েছিলাম যে আসলে এখানে পাবলিক ইন্টারনেটের সঙ্গে অরিজিন সার্ভার গুলো কানেক্টেড আছে, আর এখানে হচ্ছে পাবলিক ইন্টারনেটের সঙ্গে আমার ইনস্টিটিউশনের যে রাউটার সেটা একটা কানেক্টেড আছে অ্যাক্সেস লিংকের মাধ্যমে। আর এগুলো হচ্ছে নির্দিষ্ট ইনস্টিটিউশনের যে হোস্ট, কম্পিউটার বা ক্লায়েন্ট, এরা হাই ডেটা রেট থাকে এখানে, যেহেতু নির্দিষ্ট একটা নেটওয়ার্কের মধ্যে। কিন্তু অ্যাক্সেস লিঙ্কটা একটা থাকে, এটার আসলে ডেটা রেট এর থেকে কম থাকে। আর পাবলিক ইন্টারনেট আসলে এখানে তো অনেক রাউটার ভায়া হয়ে যায়, এখানে এক এক রকম আসলে ডেটা রেট থাকে। তাহলে এখানে কি হয়, যদি এরকম একটা কনসেপ্ট থাকে যেখানে কোনো প্রক্সি সার্ভার নাই, তো সেক্ষেত্রে কি হয় যে এক্ষেত্রে এটা তো আসলে নির্দিষ্ট না, এই যে এখানে যে ডিলেটা হবে যেটাকে বলা হয় ইন্টারনেট ডিলে, এটা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন কারণে বিভিন্ন রকম হতে পারে। কিন্তু এইটা যে এই নেটওয়ার্কের যেটা এই কানেকশনের যে ডিলেটা, সেটা দেখা যায় যদি প্রক্সি সার্ভার না থাকে তখন আসলে এইটার ডিলে অনেক বেশি হয়ে যেতে পারে। আর নির্দিষ্ট যে ল্যান এর ডিলে এটা আসলে অনেক কম হয়, কারণ এটা নির্দিষ্ট রাউটারের মাধ্যমে আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে এই ডিলেটা কম হয়, যেহেতু এটা কাছাকাছি থাকে সেজন্য কমিউনিকেশনটার জন্য অনেক কিছু ভায়া হয়ে যেতে হয় না। এবং এই জন্য এটার ল্যান কানেকশন থাকে এবং হাই স্পিড থাকে এটা। তো এরকম যদি হয় তাহলে যদি নির্দিষ্ট একটা অরিজিন সার্ভারকে অ্যাক্সেস করতে হয় এই ইনস্টিটিউশন থেকে এবং সেটা বারবার হয়, তাহলে সেক্ষেত্রে আসলে এই যে এই লিঙ্কের উপরে আসলে অনেক জ্যাম পড়ে যায়, ট্রাফিক লোড বেশি হয়ে যায়, অরিজিন সার্ভারের লোডটাও বেশি হয়ে যায়। কারণ এখানে শুধুমাত্র এই নেটওয়ার্ক থেকে রিকোয়েস্ট যায় না, অন্যান্য অনেক নেটওয়ার্ক থেকে রিকোয়েস্ট যায়, সেক্ষেত্রে এটার উপরেও লোড হয় বেশি এবং রেসপন্স টাইমটা আলটিমেটলি লো হয়। এটা দূর করার জন্য হচ্ছে দুইটা সলিউশন হতে পারে, একটা তো প্রক্সি সার্ভার, আর একটা হতে পারে যে এই যে লিংকের যে স্পিড এইটা বাড়িয়ে দেয়া, অ্যাক্সেস লিংকের যে বাই এ ফাস্টার অ্যাক্সেস লিংক, এটা করা যেতে পারে। কিন্তু এইটা আসলে এই যে অ্যাক্সেস লিংক বাড়িয়ে দিলে অবশ্যই পারফরমেন্সটা ভালো হবে, তবে এটা অনেক বেশি কস্টলি। ঠিক আছে, এই যে অ্যাক্সেস লিংকটা এটা যদি বাড়ানো হয় তাহলে এটার সেই সঙ্গে কস্টও অনেক বেড়ে যায়, যেটা হচ্ছে প্রক্সি সার্ভারের থেকে অনেক বেশি হয়। প্লাস সব ইনস্টিটিউশনের পক্ষে আসলে এটা বিয়ার করা সম্ভব হয় না। আর দ্বিতীয় সলিউশন যেটা বললাম সেটা হচ্ছে প্রক্সি সার্ভার, যে আমি যদি একটা প্রক্সি সার্ভার আমার ইনস্টিটিউশনে থাকে, প্রক্সি সার্ভার ব্যবহার করা হয় যেমন এখানে আছে, তাহলে ও কি করবে, ও যেহেতু ল্যানের মাধ্যমে একই নেটওয়ার্কে কানেক্টেড আছে সে কারণে কি হবে, ওর স্পিডটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, নেটওয়ার্কের স্পিডটা হচ্ছে বৃদ্ধি পাবে, যেহেতু ওর সমস্ত ডকুমেন্ট প্রক্সি সার্ভারের মাধ্যমে পেয়ে যাচ্ছে, ওকে আর এই অ্যাক্সেস লিংক ভায়া হয়ে যেতে হচ্ছে না, সে কারণে হচ্ছে ওর স্পিডটা বেশি হবে, অর্থাৎ অ্যাক্সেস টাইমটা কমে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রক্সি সার্ভারের উপকারিতা। আচ্ছা, আর এটা হচ্ছে কিভাবে ডিলেটা বের করে, সেটা হচ্ছে আমি তোমাদের দেখিয়েছিলাম, বইটা যদি পড়ো বইয়ের মধ্যে পেয়ে যাবে, রস এর বইতে। আচ্ছা, এটাই হচ্ছে মেইনলি আমার লাস্ট টপিকস এইচটিটিপির জন্য। আচ্ছা, আর একটা টপিকস আছে, এটা হচ্ছে কন্ডিশনাল গেট। কন্ডিশনাল গেট হচ্ছে এটা মেইনলি ব্যবহার করা হয় যখন এরকম হয়, আমি ওয়েব ক্যাশিংটা পড়িয়েছি, তো ওয়েব ক্যাশিং এর ক্ষেত্রে কি হতে পারে যে আমার কাছে, মানে আমার কাছে না, সরি,
প্রক্সি সার্ভারের কাছে যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা হয়তো ও অনেকদিন আগে এনে রেখেছে এবং ওইটা ওর কাছে যখন আসছে তারপরে হয়তো অরিজিন সার্ভারে আসলে কোনো চেঞ্জ হয়েছে, তাহলে ক্লায়েন্ট আপডেটেড ভার্সনটা পাবে না, অর্থাৎ আপডেটেড ডকুমেন্ট গুলো সে রিসিভ করতে বা অ্যাক্সেস করতে পারবে না, যেহেতু প্রক্সি সার্ভারের কাছে আপডেটেডটা নাই তার মানে ও পাবে না। তো সেক্ষেত্রে আসলে এইচটিটিপি একটা মেকানিজম আছে যেটার মাধ্যমে প্রক্সি সার্ভারের ডকুমেন্টটা আসলে আপ টু ডেট কিনা, আপডেট আছে কিনা সেটা ভেরিফাই করার যে মেকানিজম সেটাকে বলা হয় কন্ডিশনাল গেট। ঠিক আছে, এখানে কন্ডিশনাল গেট এটার নাম হচ্ছে শুধুমাত্র এটা দিয়ে এখানে গেট মেথডটাই ব্যবহার করা হবে, বাট যেহেতু এখানে শুধুমাত্র ভেরিফাই করা হবে কিন্তু অবজেক্ট ট্রান্সফার হবে না, শুধুমাত্র ভেরিফাই করা হবে যে মডিফাই হয়েছে কি হয়নি, সেজন্য এটাকে বলা হবে কন্ডিশনাল গেট। বাট মেসেজে কিন্তু কোনো কন্ডিশনাল গেট থাকবে না, মেসেজে গেট মেথডটাই ব্যবহার করা হবে, বাট টোটাল মেকানিজমটা বলা হবে কন্ডিশনাল গেট। রিকোয়েস্ট মেসেজ যেটা থাকবে সেই রিকোয়েস্ট মেসেজটাকে আমরা কন্ডিশনাল গেট মেসেজ বলতে পারি দুইটা কারণে। একটা হচ্ছে যদি ওই রিকোয়েস্ট মেসেজে একটা গেট মেথড থাকে এবং সেই সঙ্গে ওই মেসেজে যদি ইফ মডিফাইড সিন্স এরকম একটা টার্ম থাকে, ইফ মডিফাইড সিন্স, যেমন এখানে আছে ইফ মডিফাইড সিন্স, যে রিকোয়েস্ট মেসেজ যেটা পাঠানো হবে সেই রিকোয়েস্ট মেসেজে যদি একটা গেট মেথড থাকে প্লাস তার নেম হিসেবে হেডার লাইনে যদি ইফ মডিফাইড সিন্স এরকম একটা অপশন থাকে, তাহলে এই যে মেসেজটা আছে এটাকে বলা হবে কন্ডিশনাল গেট মেসেজ। এরকম একটা ব্যাপার, এটা হবে এরকম যেমন যে কোনো ক্ষেত্রে প্রথমে যদি ব্রাউজার প্রক্সি সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায় কোনো একটা সার্ভারের জন্য, তাহলে হয়তো সে এরকম একটা রিকোয়েস্ট পাঠিয়ে ব্রাউজার সে হয়তো জিআইএফ এর কোনো গ্রাফিক্স ডকুমেন্ট সে হয়তো ডিসপ্লে হবে এটা চাচ্ছে, তখন সার্ভারটা কি করবে, সার্ভারের কাছে মেসেজটা আসার পরে সে হচ্ছে একটা ডকুমেন্ট আবার পাঠাবে, এরকম রেসপন্স মেসেজটা এরকম পাঠাবে। আমি আগেই দেখিয়েছিলাম যে ডেট লাস্ট মডিফাইড এরকম হচ্ছে কিছু অপশন আবার থাকবে হেডার লাইনে রেসপন্স মেসেজের ক্ষেত্রে, তাহলে সার্ভার হচ্ছে এটা রিসিভ করবে, তাহলে এবং রিসিভ করবে কি ক্যাশ সার্ভার প্রক্সি সার্ভার। তাহলে এটা যখন ক্যাশ সার্ভারের কাছে আসবে তখন এই যে লাস্ট মডিফাইড এই যে অপশন যেটা আছে এইটা হচ্ছে এডিট করে রাখবে, স্টোর করে রাখবে প্রক্সি সার্ভার। ঠিক আছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ডকুমেন্টটা পাঠানো হয়েছে সেটা এত তারিখে আপডেট করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই ডকুমেন্টটা যেহেতু প্রক্সি সার্ভারের কাছে স্টোর করা আছে, ও তখনই হচ্ছে ক্লায়েন্টকে এই ডকুমেন্টটা পাঠাবে না, ও আগে করবে কি ও অরিজিন সার্ভারের কাছে জানতে চাইবে যে এটা আসলে এই 9 তারিখের পরে আপডেট করা হয়েছে কিনা, এবং তখন যে মেসেজটা পাঠাবে সেটাই হচ্ছে কন্ডিশনাল গেট মেসেজ। যেমন এখানে আছে যে এটা হচ্ছে অরিজিন সার্ভারের কাছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, প্রথম যে মেসেজটার কথা বলেছি এটা হচ্ছে রিকোয়েস্ট মেসেজ, এটা যাচ্ছে ক্লায়েন্ট থেকে প্রক্সি সার্ভারের কাছে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যে মেসেজটা আমি বললাম কন্ডিশনাল গেট মেসেজ, এটা কিন্তু সবসময় যাবে প্রক্সি সার্ভার থেকে অরিজিন সার্ভারের কাছে, এবং এখানে গেট মেথড থাকবে অবশ্যই, সেই সঙ্গে ইফ মডিফাইড সিন্স এই অপশনটা থাকবে। অর্থাৎ এখানে যেহেতু ওর কাছে এরকম ইনফরমেশন স্টোর করা আছে যে এটা 2015 9 সেপ্টেম্বর এডিট করা হয়েছে, লাস্ট মডিফাই করা হয়েছে, তাহলে এর পরে আর মডিফিকেশন করা হয়েছে কিনা সেরকম একটা মেসেজ পাঠানো হবে, এবং সেটা হচ্ছে ইফ মডিফাইড সিন্স এবং ওই ডেটটা দেয়া থাকবে। যদি এরপরে কোনো মডিফিকেশন না থাকে তাহলে হচ্ছে নর্মালি মেসেজ এরকম একটা মেসেজ পাঠাবে অরিজিন সার্ভার যে 304 নট মডিফাইড, যে এই তারিখের পরে এটা আসলে মডিফাই করা হয়নি। আর যদি মডিফাই করে থাকে তাহলে জাস্ট এরকম একটা মেসেজ পাঠাবে যে মডিফাই করা হয়েছে।
এবং কবে করা হয়েছে সেই ডেটটা দিয়ে একটা মেসেজ পাঠানো হবে, এবং সেক্ষেত্রে সেই মডিফিকেশন বা মডিফাইড অবজেক্ট গুলো হচ্ছে এনটিটি বডির মাধ্যমে পাঠাবে, এরকম একটা ব্যাপার। তাহলে শুধুমাত্র প্রক্সি সার্ভার যখন অরিজিন সার্ভারকে একটা মেসেজ পাঠাবে কোনো কিছু ভেরিফাই করার জন্য যে মডিফাই হয়েছে কি হয়নি, তখন সেটাকে আমরা বলবো কন্ডিশনাল গেট মেসেজ। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে যদি সেটা মডিফিকেশন হয়ে থাকে তাহলে সেই মডিফাইড ভার্সনটা পাঠাবে, লাস্ট মডিফাইড ওখানে একটা ডেট দিয়ে পাঠাবে। আর যদি মডিফাই না হয়ে থাকে তাহলে নট মডিফাইড এরকম একটা অপশন পাঠাবে। এরপরে প্রক্সি সার্ভার এই মেসেজটা পাওয়ার পরে সেই অনুযায়ী আপডেটেড অবজেক্ট যেটা আছে সেটা নির্দিষ্ট রিকোয়েস্টিং ক্লায়েন্টকে পাঠাবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, যেহেতু এগুলো আগে পড়িয়েছি আমি হচ্ছে আজকে একদম ডিটেইলি গিয়ে পড়াইনি। তারপরেও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা থাকে সেটা হচ্ছে আমাকে আস্ক করতে পারো, যেহেতু 15 তারিখ এক্সাম, সেক্ষেত্রে আজকে পর্যন্ত আস্ক করলে আমি হয়তো সেগুলো আনসার দিতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে কি এখানে? কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসে? ম্যাম কোশ্চেন কেমন হতে পারে, কোশ্চেন প্যাটার্নটা আর কি আইডিয়া দিতেন যদি একটু। বুঝিনি আবার কি বল। কোশ্চেন প্যাটার্নটা কেমন হতো মিডে? আচ্ছা, কোশ্চেনের প্যাটার্ন এই তো যা পড়েছি এখান থেকে আমার অংশ থেকে 7 মার্কস, আর আর অংশ থেকে 8 মার্কস। 15 মার্কসের কোশ্চেন হবে। তো 7 মার্কসে হয়তো যে কোনো কিছু হতে পারে, এরকম মেসেজের ফরম্যাট আসতে পারে, মেসেজের এক্সাম্পল আসতে পারে, কুকিজ কিভাবে কাজ করে, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি এগুলো আসতে পারে, বা এই যে গেট মেথড কিভাবে কাজ করে, কন্ডিশনাল গেট কিভাবে কাজ করে, পোস্ট মেথডের কাজ কি, পুট মেথডের কাজ কি, এগুলো আসতে পারে। বা রিকোয়েস্ট লাইন কি কি হতে পারে, হেডার লাইনের ফরম্যাটটা কিরকম হতে পারে, এরকম আসতে পারে। তারপর ওয়েব প্রক্সি সার্ভার যেটা আছে হয়তো নির্দিষ্ট ফিগার থাকতে পারে যে এখানে প্রক্সি সার্ভারের আউটপুটটা কি আসতে পারে, বা প্রক্সি সার্ভারের অ্যাডভান্টেজ কি, এরকম থাকতে পারে। জাস্ট যা যা পড়িয়েছি যে কোনো কিছু এগুলো মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করতে নির্দিষ্ট কিছু করতে হবে, যেমন গেট, মেথড গুলোর নাম, যে গেট, পোস্ট, পুট, ডিলিট, এগুলো তো মুখস্থ রাখতে হবে কোনটা কি কাজ করে। বাদ বাকি যা আছে সেটা তোমরা যদি এক লাইনেও বুঝাতে পারো বা 5 পৃষ্ঠায় লিখে বুঝাতে পারো, যাই লেখো, আমি হচ্ছে ফুল মার্কিং করবো। মার্কিং এর ব্যাপারে কোনো হচ্ছে টেনশন করতে হবে না। শুধু হচ্ছে তোমাকে বেসিক জিনিসটা বুঝে কনসেপ্টটা ক্লিয়ার যদি থাকে তাহলে কনসেপ্টুয়াল যে কোনো একটা দুইটা লাইন যেভাবে লেখো হচ্ছে ফুল মার্কস পাবা, ঠিক আছে? কোশ্চেনের নর্মাল যেভাবে কোশ্চেন হয় সেভাবে কোশ্চেন হবে, কোনো টেনশন নাই। যা পড়িয়েছি জাস্ট এগুলোর মধ্যে যা যা আছে সব হচ্ছে তুমি রিডিং করে যাও, সেই অনুযায়ী যদি বুঝাইয়া লিখতে পারো এনাফ, আর কিছু না। ঠিক আছে, এবার 7 মার্কসের কোশ্চেন থাকবে, দুইটা কোশ্চেন করবো 7 মার্কসের মধ্যে, এই দুইটার আনসার করতে হবে। স্যারের পার্টে স্যার যে কথা বলেন, ঠিক আছে? সংক্ষিপ্ত থাকতে পারে বা ডেফিনেশন থাকতে পারে বা ডিসক্রিপটিভও থাকতে পারে। ম্যাডাম নর্মাল কানেকশন আর এখানে কত আরটিটি টাইম লাগবে ওইটা যদি আরেকবার বুঝাইতেন। আচ্ছা, নন পারসিস্টেন্টে হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আমার যে কয়টা অবজেক্ট আছে যে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা করে টিসিপি কানেকশন ক্রিয়েট করতে হয়, এস্টাবলিশ করতে হয়। তো সেজন্য যেমন যে কয়টা অবজেক্ট থাকবে সে প্রত্যেকটা সঙ্গে তুলনা করে হচ্ছে আমার সেই টিসিপি কানেকশনটা হবে। নর্মালি একটা অবজেক্টের জন্য আমার আরটিটি লাগে কয়টা? নর্মালি একটা অবজেক্টের জন্য আমার হচ্ছে আরটিটি লাগে 2টা। যেমন এখানে আছে একটা অবজেক্ট টিসিপি কানেকশন এস্টাবলিশ করার জন্য, পরবর্তীতে আরেকটা হচ্ছে এইচটিটিপি মেসেজের জন্য, ঠিক আছে? তাহলে আমার এরকম 2টা আরটিটি লাগে, প্লাস আর লাগে হচ্ছে যে ফাইলটা আছে। প্রথম থেকেই বলি, প্রথমে আমাদের কি করতে হয়, আমাদের ক্লায়েন্ট থেকে যখন রিকোয়েস্ট পাঠানোর দরকার হয় ও প্রথমে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করে। তাহলে সেই টিসিপি কানেকশনের জন্য একটা রিকোয়েস্ট যায়,
সার্ভারের কাছে এবং সার্ভার থেকে সেই রেসপন্সটা আসে আবার ক্লায়েন্টের কাছে। এটা হচ্ছে শুধুমাত্র টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্টের জন্য। তাহলে এটা একটা আরটিটি। আরটিটি যেটা বললাম যে রাউন্ড ট্রিপ টাইম, অর্থাৎ ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট যাওয়ার পরে সার্ভার যে আবার রেসপন্স পাঠায় ক্লায়েন্টের কাছে, এই টোটাল যে সময়টা লাগে সেটাই হচ্ছে একটা আরটিটি। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্টের জন্য। আর এখানে হচ্ছে এই এস্টাবলিশ হওয়ার পরে তো আমাকে এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ পাঠাতে হয়। তাহলে এই আরটিটি যেটা আছে এটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজের জন্য, যে এইচটিটিপি সরি আসলে কানেকশনটা লুজ হয়ে গিয়েছিল। এখন কি শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আরটিটির ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা? যে আরটিটির ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে, যাওয়ার পরে আবার রেসপেক্টে যে রেসপন্সটা পাঠাবে এবং সেই রেসপন্সটা ঠিক যে মুহূর্তে প্রথম এসে পৌঁছাবে সেই পর্যন্ত যে সময়টা হচ্ছে আরটিটি। তাহলে নন পারসিস্টেন্টের জন্য পারসিস্টেন্টের জন্য প্রত্যেকের জন্য প্রথমে তো একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করতে, তো সে একটা অবজেক্টের জন্য পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্ট দুইটাই একরকম খরচ হবে। একটা হচ্ছে টিসিপি এইচটিটিপি রিকোয়েস্টের জন্য দুটো অবজেক্ট, দুটো হবে। পারসিস্টেন্টের ক্ষেত্রে প্রথমে একটা রিকোয়েস্ট হবে, মানে একটা রিকোয়েস্ট যাবে প্রথম অবজেক্টের জন্য, তার মানে সেখানে একটা তার মানে অর্থাৎ আমার পারসিস্টেন্টের জন্য সেইটার সঙ্গে সেই অবজেক্টের ট্রান্সমিশন টাইম, কারণ অবজেক্টটা তো যে কোনো বাইটের হতে পারে, সেটা পাঠাতে হয়তো আলাদা একটা টাইম লাগবে এবং এটা হচ্ছে ভেরিয়েবল, এক এক অবজেক্টের জন্য এক এক রকম টাইম লাগতে পারে। তাহলে তো কিন্তু আরটিটির ব্যাপারটা নির্দিষ্ট যে তিনটা আরটিটি লাগছে এখানে। একটা হচ্ছে টিসিপি কানেকশনের জন্য আর দুইটা হচ্ছে দুইটা অবজেক্টের জন্য আরটিটি। তাহলে তিনটা আরটিটি প্লাস হচ্ছে ওই দুইটা অবজেক্টের ট্রান্সফার করতে যে সময়টা লাগে সেই ট্রান্সমিশন টাইম, ফার্স্ট অবজেক্টের ট্রান্সমিশন টাইম প্লাস সেকেন্ড অবজেক্টের ট্রান্সমিশন টাইম। এটার ক্ষেত্রে কি হবে, প্রথমে একটা টিসিপি কানেকশন ক্রিয়েট হবে, তার মানে একটা আরটিটি। এরপরে পরবর্তী মানে দুইটা অবজেক্টের প্রথমে যে অবজেক্টটা আছে সেটার জন্য একটা আরটিটি প্লাস ওই অবজেক্টের ট্রান্সমিশন টাইম, অর্থাৎ এই দুইটা আরটিটি গেল একটা অবজেক্টের জন্য। যে অবজেক্ট আছে সেটার জন্য ওকে আরেকটা টিসিপি কানেকশন ক্রিয়েট করতে হয়। তাহলে আরেকটা টিসিপি কানেকশনের জন্য ওর আরেকটা আরটিটি খরচ হচ্ছে, তার মানে তিনটা আরটিটি। এরপরে আবার সেই দ্বিতীয় অবজেক্টের জন্য আবার একটা এইচটিটিপির আরটিটি, তার মানে চারটা আরটিটি প্লাস দুইটা অবজেক্টের ট্রান্সফার টাইম।
তাহলে আমাদের দুইটা অবজেক্টের জন্য পারসিস্টেন্টে লেগেছে 3টা আরটিটি, বাট নন পারসিস্টেন্টে লেগেছে 4টা আরটিটি, এরকম একটা ব্যাপার। যদি 10টা অবজেক্ট থাকে তাহলে নন বলছো? ম্যাডাম একটু বাইরে বাইরে আসতেছে কিন্তু বুঝতে পারছি আরটিটির বিষয়টা। আচ্ছা, আর কি কারো কোনো প্রবলেম আছে? আর কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, হয়তো কারো আর কোনো প্রবলেম নাই, তাহলে হচ্ছে এক্সাম হলে দেখা হবে। বেস্ট অফ লাক, ভালোভাবে পড়ো, ভালোভাবে পরীক্ষা দিও, ঠিক আছে? আর অনিক হচ্ছে কয়টা এক্সাম দিবা সেটা হচ্ছে আমাকে একটু নোট করবা, আমি হচ্ছে তোমাদেরকে সেই অনুযায়ী এক্সামটা নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, বেস্ট অফ লাক। জি